হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এক্সপ্লেনেশন জোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ রায়হান চৌধুরী। পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিসিএস, সরকারি চাকরি ও বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য এবং একাডেমিক পড়াশোনার জন্য ইংলিশে গ্রামার নিয়ে আমাদের এই সিরিজটি চালু করছি। এখানে আমরা একদম বেসিক থেকে ইংরেজি গ্রামার শিখব। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যে চার্টটিতে আমরা পার্টস অফ স্পিচ এর সম্পর্কে দেখতে পাচ্ছি। একটি বাক্য এর বিভিন্ন পার্ট রয়েছে। বাক্যকে আমরা স্পিচ বলি, যখন আমরা কোনো কথা বলি সেটা হয় স্পিচ। আর সেই স্পিচটির বিভিন্ন পার্টস থাকে। তো ইংরেজি গ্রামারের যে প্রথম বিষয় আমাদের আগে জানতে হয় সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটি বাক্যে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে সেই শব্দগুলো কি ক্যাটাগরিতে বিভক্ত এবং তাদের ধরনটা কেমন। ঠিক আছে? ছবিটিতে আমাদের যে মূল বাক্যটি রয়েছে সেটি হচ্ছে, টম অলওয়েজ রিডস পপুলার ডেইলিজ অফ দ্য কান্ট্রি অ্যান্ড দাস হি গ্যাদার্স নলেজ। ও, এর বাংলা অনুবাদ দাঁড়ায় যে টম সর্বদা দেশের জনপ্রিয় দৈনিকগুলো পড়েন এবং এভাবে তিনি জ্ঞান অর্জন করেন। বাহ! তো বাক্যটিকে আমরা যদি ভাঙি তাহলে ৮ প্রকারের পার্টস অফ স্পিচ আমরা এখানে দেখতে পাবো। আমরা জানি যে পার্টস অফ স্পিচ ৮ প্রকারের হয়ে থাকে। তো তার মধ্যে রয়েছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন এবং হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে? এবং এদের কিন্তু কি রয়েছে, বাংলা নামও রয়েছে। আমরা বাংলা ব্যাকরণও কিন্তু এদের পড়ে থাকি। ঠিক আছে? নাউনকে বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষ্য, প্রোনাউনকে বাংলা ব্যাকরণে বলা হয় সর্বনাম, অ্যাডজেক্টিভকে বাংলা ব্যাকরণে বলা হয় নাম বিশেষণ, ভার্বকে বলা হয় ক্রিয়া, অ্যাডভার্বকে বলা হয় ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশনকে বলা হয় পদান্বয়ী অব্যয়, কনজাংশনকে বলা হয় সংযোজক অব্যয়, ইন্টারজেকশনকে বলা হয় আবেগসূচক অব্যয়। আমরা এই বাক্যটিতে কি পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়েছে এবং তারা কারা, সেগুলো সম্পর্কে আমরা এখন জানব। প্রথমত আমরা নাউন সম্পর্কে জানার চেষ্টা করি। এই যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সেই বাক্যটিতে টম, ডেইলিস, কান্ট্রি, নলেজ, এই শব্দগুলোকে নাউন বলা হয়। ইংরেজি ব্যাকরণ এদেরকে নাউন বলছে। আর নাউন কেন বলছে? এদের কেন নাউন হিসেবে বলা হচ্ছে? কারণ নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম। যদি কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝানো হয়, তখন সেই শব্দগুলোকে বলা হয় নাউন। এখানে টম একজন ব্যক্তির নাম, ডেইলিস একটা পত্রিকার নাম এবং কান্ট্রি দেশের নাম এবং নলেজ ধারণার নাম। তারপরে প্রোনাউন সর্বনাম। এখানে উদাহরণ হিসেবে আমরা হি দেখতে পাচ্ছি। হি এই শব্দটি নাউনের পরিবর্তে বসেছে। নাউনের জায়গায় বা তার পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। এখানে টম এর পুনরাবৃত্তি না করে তার জায়গায় হি বসানো হয়েছে। এবার আসি অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভকে বাংলা ব্যাকরণে বলা হয় নাম বিশেষণ। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পপুলার। বাক্যটিতে আমরা যে পপুলার শব্দটি দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বর্ণনা করে। এখানে পত্রিকাগুলো কেমন? উত্তর হচ্ছে পপুলার, জনপ্রিয়। তাই এই পপুলার শব্দটা অ্যাডজেক্টিভ। এবার আসি ভার্বে। ভার্ব বা ক্রিয়া। এখানে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি সেই বাক্যে রিডস, গ্যাদার্স এই ২ টি শব্দ হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ভার্ব কাকে বলে? যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। এখানে রিডস পড়া এবং গ্যাদার্স অর্জন করা। এদের দ্বারা কাজ করা বোঝাচ্ছে। এবার আসি অ্যাডভার্বে। অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়া বিশেষণ। উদাহরণ হিসেবে এখানে অলওয়েজ এবং দাস এই ২ টি শব্দ মূলত ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে। তো এর ব্যাখ্যা বলতে গেলে এরকম যে ভার্বটি কখন, কোথায় বা কিভাবে সম্পূর্ণ হয় সেই তথ্য দেয় অ্যাডভার্ব। এখানে কাজটা কখন হয়? অলওয়েজ, সর্বদা। সেজন্য অলওয়েজ এই কথাটি কিন্তু একটা অ্যাডভার্ব। এরপর আসি প্রেপোজিশনে। প্রেপোজিশনকে বলা হয় পদান্বয়ী অব্যয়। এখানে উদাহরণ হিসেবে অফ এটি হচ্ছে প্রিপোজিশন। ওএফ অফ। আচ্ছা, নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেয় যারা, সেই সব শব্দকে বলা হয় প্রিপোজিশন। এখানে ডেইলিজ এবং দ্য কান্ট্রি
এর মধ্যে সম্পর্ক তৈরি করেছে অফ মানে দেশের। এবার আসি কনজাংশনে। কনজাংশনকে বাংলায় বলা হয় সংযোজক অব্যয়। এখানে আমরা বাক্যটিতে অ্যান্ড দেখতে পাচ্ছি। এটি কিন্তু একটি কনজাংশন। কনজাংশন হচ্ছে ২ বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। এখানে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। ফ্রেজ মানে হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ স্পেসিফিক মিনিং। মানে একটা কয়েকটা শব্দের গ্রুপ যা একটি ভিন্ন অর্থ প্রকাশ করে এবং এরা একসাথে রয়েছে। ফর এক্সাম্পল ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ ৩ টি আলাদা শব্দ কিন্তু একসাথে মিলে কি হচ্ছে একটি অর্থ প্রকাশ করছে, সেটি হচ্ছে সামনে। I was standing in front of my house. আমি আমার বাসার সামনে দাঁড়িয়েছিলাম। ইন ফ্রন্ট অফ মানে সামনে। সো ইন ফ্রন্ট অফ ৩ টি আলাদা, আলাদা শব্দ কিন্তু একসাথে মিলে কি করেছে? একটি অর্থ প্রকাশ করেছে। সো ইন ফ্রন্ট অফ কিন্তু এখানে কি বলা যায়? ফ্রেজ। তো এরকম ২ বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ এগুলোকে যুক্ত করে যারা, তারাই হচ্ছে কনজাংশন। এখানে আমরা অ্যান্ড কে কনজাংশন হিসেবে দেখতে পাচ্ছি। আমরা কনজাংশন সম্পর্কে ডিটেইল পরে পড়ছি। এবার আসি ইন্টারজেকশনে। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ও। এই যে ও বলা হচ্ছে, এটাই হচ্ছে মূলত ইন্টারজেকশন। এটা দিয়ে একটা আবেগ প্রকাশ করতেছে। বক্তার আকস্মিক মনোভাব বা আবেগ যেমন আনন্দ, বিষাদ, বিস্ময় এগুলো প্রকাশ করে ইন্টারজেকশন। এখানে ও বা ওহো বা ওয়াও এই ধরনের কথা বিস্ময় বা আনন্দের আবেগ প্রকাশ পেয়েছে। দুঃখও বুঝাতে পারে। ঠিক আছে? তো এরবার আমরা আসি নাউনে। যে নাউন সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করি। নাউনকে বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষ্য পদ। তো নাউন কাকে বলে? এর ডেফিনিশন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। এখন নাউন আমরা চিনতে পারি মূলত কোনো একটি শব্দের অর্থ থেকে। তবে আমরা মনে করেন কোনো একটি শব্দের অর্থ জানি না। তারপরও আমরা কিভাবে বুঝবো যে সেটি নাউন? তো কিছু সাফিক্স বা প্রত্যয় বা অনুপদ এটা দেখে কিন্তু আমরা নাউন চিনতে পারি। এখন সাফিক্স কি জিনিস? সাফিক্স হচ্ছে কিছু শব্দ যেটা একটি মেইন শব্দের পরে অবস্থান করে তাকে ভিন্ন একটি অর্থ প্রকাশ করিয়ে দেয়। ঠিক আছে? তো যেমন ধরেন এডুকেট মানে শিক্ষা দেওয়া। এখন সে লাস্টে যদি আমরা আ শন লাগিয়ে দিই, টিআইওএন লাগিয়ে দিই, তখন হয়ে যায় এডুকেশন বা শিক্ষা। শিক্ষা একটি কাজের নাম, তখন এটি নাউন হয়ে যায়। বাট এডুকেট করা মানে শিক্ষা দেওয়া, কিছু একটা করা, তখন সেটা কিন্তু ভার্ব। তো এরকম কিছু সাফিক্স যুক্ত হয়ে কিন্তু আমরা নাউন তৈরি হতেও দেখি। তো কি আ সাফিক্স যুক্ত হয়ে নাউন তৈরি হয়, সেটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। এখানে আপনি দেখতে পাচ্ছেন সিই, এসআইওএন, টিআইওএন, এমইএনটি, আইএসটি এগুলো যুক্ত হয়ে কিছু শব্দ নাউনে রূপান্তরিত হয়েছে। কম্পিটেন্স, ডিসিশন, এডুকেশন, ডেভেলপমেন্ট, টাইপিস্ট, নভেলিস্ট, ড্রামাটিস্ট। তারপরে আরেকটি গ্রুপ করা রয়েছে যেমন আইওইউআর, টিওয়াইইআর, এএন, এনইএসএস এই সাফিক্সগুলো যুক্ত করে কিছু শব্দ নাউনে রূপান্তরিত হয়েছে যেমন বিহেভিয়ার, নেসেসিটি, এক্সামিনার, ড্রাইভার, বিউটিশিয়ান, কাইন্ডনেস, ব্রাইটনেস ইত্যাদি। এরপরে দেখতে পাচ্ছেন আইএসএম, হুড, এইচওওডি, টিএইচ, সিওয়াই, ইএসএস এইগুলো যুক্ত হয়ে নাউন তৈরি হয়েছে। তার উদাহরণ হচ্ছে যেমন কি প্যাট্রিয়টিজম, চাইল্ডহুড, ডেথ, ডেমোক্রেসি, সাকসেস এগুলো। তারপরে টিইউআরই, তারপরে টিইউআরই এটাকে চার বলা যায়। এআর, ডাবল ইআর, অএন, ওআর এগুলো যুক্ত হয়ে কিছু শব্দ নাউনে রূপান্তরিত হয়েছে। যেমন এগ্রিকালচার, বিগার, মাউন্টেইনার, সার্জন, কাল্টিভেটর এগুলো। এরপরে এলওজিওয়াই লোজি বা এমওএনওয়াই মনি, ডিওএম ডোম, এসএইচআইপি শিপ এই ধরনের শব্দেও কোনো একটি শব্দের শেষে যুক্ত হয়ে সেটাকে নাউনে কনভার্ট করতে পারে। যেমন বায়োলজি, সেরিমনি, উইজডম, স্কলারশিপ ইত্যাদি। এসব সাফিক্স দিয়ে গঠিত কোনো নাউন যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তখন তার পরবর্তী যে ভার্বটি সেটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। ফর এক্সাম্পল, ডেমোক্রেসি ইজ এসেনশিয়াল। এখানে কিন্তু ডেমোক্রেসি আর হয়নি। কারণ ডেমোক্রেসি এই শব্দটি কিন্তু এখানে আমরা পেয়েছি।
ঠিক আছে? তো এই ডেমোক্রেসি এই শব্দটি এর পরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হয়েছে। ইজ হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব। সেন্টেন্সে নাউনের অবস্থান বা পজিশন অফ নাউন, একটি বাক্যে নাউন প্রধানত ৫টি স্থানে ব্যবহৃত হতে পারে। প্রথমত সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, মানে দেশপ্রেম একটি মহৎ গুণ। এখানে প্যাট্রিয়টিজম বাক্যটির সাবজেক্ট হিসেবে শুরুতে বসেছে এবং প্যাট্রিয়টিজম দেশপ্রেম মানবিক একটি গুণাবলীর নাম। সো এটি কিন্তু একটা নাউন। এবার দ্বিতীয় যে সেটা হচ্ছে, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে আমরা সেন্টেন্স সেন্টেন্সে নাউনকে দেখতে পাই ভার্বের অবজেক্ট হিসেবে। ফর এক্সাম্পল, আই লাইক বায়োলজি, আমি জীববিজ্ঞান পছন্দ করি। এখানে বায়োলজি কিন্তু একটি সাবজেক্টের নাম, আর এটি কিন্তু বাক্যের শেষে বসেছে অবজেক্ট আকারে। তো আই লাইক বায়োলজি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক এটা হচ্ছে ভার্ব এবং বায়োলজি কিন্তু অবজেক্ট। আমরা জানি একটি বাক্য কিন্তু প্রধানত ২ টি খণ্ডে বিভক্ত। ১ম খণ্ডকে বলা হয় সাবজেক্ট, পরের খণ্ডকে বলা হয় প্রেডিকেট। প্রেডিকেট আবার ২ টি খণ্ডে বিভক্ত। ১ম খণ্ডকে বলা হয় ভার্ব, ২য় খণ্ডকে বলা হয় অবজেক্ট। এর পরেও যদি কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে সেটাকে এক্সটেনশন বলা হয়। তো লাইক মানে হচ্ছে এখানে পছন্দ করা, ভার্বটির অবজেক্ট হিসেবে বায়োলজি বসেছে। এবার প্রেপোজিশনের পরে আমরা নাউনকে দেখতে পারি। ফর এক্সাম্পল, ফার্মার্স ডিপেন্ড অন এগ্রিকালচার, কৃষকেরা কৃষির উপর নির্ভর করে। এখানে অন একটি প্রেপোজিশন, আর এর ঠিক পরেই নাউন হিসেবে এগ্রিকালচার বসেছে। এগ্রিকালচার, কৃষি, এটি কিন্তু একটি কাজের নাম। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভের পরেও বসতে পারে। যেমন, ইট ইজ এ ডেঞ্জারাস টাইগার, এটি একটি বিপজ্জনক বাঘ। ইট ইজ এ ডেঞ্জারাস টাইগার। ডেঞ্জারাস শব্দটি একটি অ্যাডজেক্টিভ। কারণ এই টাইগার শব্দটির সম্পর্কে কেমন, টাইগারটি কেমন, তার দোষ, গুণ, অবস্থা, এই জিনিসটাকে প্রকাশ করছে। তাই ডেঞ্জারাস কিন্তু অ্যাডজেক্টিভ। আর এই ডেঞ্জারাস শব্দটি বসেছে একটি নাউনের আগে। অর্থাৎ অ্যাডজেক্টিভের পরেই কিন্তু আমরা কোনো একটি নাউনকে দেখতে পেতে পারি। তো অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করার জন্য তার ঠিক পরেই নাউন হিসেবে টাইগার বসেছে। এরপর ভার্বাল নাউন আমরা দেখতে পারি। সেটা কিরকম? তার আকার আকৃতি দেখতে এরকম যে দি প্লাস নাউন প্লাস অফ, এরকম গঠনে তার এবং তার অবজেক্ট হিসেবেও কিন্তু আমরা দেখতে পাই। যেমন, দ্য টেকিং অফ ড্রাগস ইজ ডেঞ্জারাস। দ্য টেকিং অফ ড্রাগস ইজ ডেঞ্জারাস। আবার উদাহরণ আরেকটি দেওয়া রয়েছে, দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড হ্যাবিট। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য টেকিং অফ ড্রাগস, এই পুরো অংশটা কিন্তু এখানে সাবজেক্ট। তো এখানে আমরা দ্য টেকিং অফ, দ্য, তারপর টেকিং, এটা কিন্তু একটি নাউন, তারপর অফ, এই অংশটুকু কিন্তু একটা ভার্বাল নাউন। আর দেখতে ভার্বের মতো কিন্তু কাজ করছে নাউনের মতো, এরকমকে বলা হয় ভার্বাল নাউন। দ্য টেকিং অফ, এই অংশের পরে কিন্তু আমরা ড্রাগস দেখতে পাচ্ছি। যদিও কথাটি বলাটা উচিত নয় ইউটিউব গাইডলাইনের জন্য, যাই হোক, তবুও এখানে উদাহরণটি রয়েছে। ড্রাগস শব্দটি কিন্তু মূলত ঔষধ। ঠিক আছে? তবে আমরা এটাকে ভিন্ন অর্থেও ইউজ করি। যাই হোক, দ্য টেকিং অফ ড্রাগস ইজ ডেঞ্জারাস। ড্রাগস নেওয়া কিন্তু ডেঞ্জারাস বা বিপজ্জনক। তো এখানে দ্য টেকিং অফ ড্রাগস, এখানে ড্রাগস কিন্তু নাউন। আবার দ্য টেকিং অফ এটাও কিন্তু একটি ভার্বাল নাউন। তো ভার্বাল নাউনের অবজেক্ট হিসেবে কিন্তু ড্রাগস এই শব্দটি এসেছে, যেটা কিন্তু নাউন। আচ্ছা, এখানে ইজ হচ্ছে ভার্ব এবং ডেঞ্জারাস এটা কিন্তু অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, যেটা কিন্তু আবার অ্যাডজেক্টিভ। আচ্ছা, উদাহরণ ২ এ দ্য রিডিং অফ বুকস, এখানে দ্য রিডিং অফ হচ্ছে ভার্বাল নাউন এবং বুকস কিন্তু ভার্বাল নাউনটির অবজেক্ট হিসেবে রয়েছে। কিন্তু দ্য রিডিং অফ বুকস এই পুরো অংশটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রয়েছে। ইজ হচ্ছে এখানে ভার্ব, এ গুড হ্যাবিট এই পুরোটাই কিন্তু এখানে অবজেক্ট হিসেবে রয়েছে। তাহলে কি বললাম? দ্য প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অফ থাকবে। এরকম গঠনে মাঝের শব্দটিকে ভার্বাল নাউন বলা হয়। বাক্যে কোনো প্রেপোজিশন ইন, অ্যাট, অ্যাবাউট, উইথ, অফ, ফর, ইনটু, আফটার, বাই, অন, অ্যাওয়ে, ফ্রম, বিসাইড, এটসেট্রা এসবের পরের অংশ কখনো সাবজেক্ট হতে পারে না। প্রিপোজিশনের আগের অংশটি বাক্যের মূল সাবজেক্ট হয়। এছাড়াও কোনো ভার্ব প্লাস আইএনজি যেমন টেকিং, রিডিং যখন বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হয়। তাই এর পরের ভার্বটি অবশ্যই সিঙ্গুলার, যেমন ইজ, হ্যাজ এরকম হবে। এবার ডিটারমিনারের পরে নাউনের অবস্থান।
বিভিন্ন ধরনের ডিটারমিনার এর ঠিক পরেই সাধারণ নিয়ম অনুযায়ী নাউন বসে। আমি এখানে একটি তালিকা দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, এখানে বেশ কিছু রকমের ডিটারমিনার রয়েছে। ডিটারমিনার হচ্ছে যারা ডিটারমাইন করে দেয় কোনো একটি নাউনকে, যে তার পরিমাণ কতটুকু বা তার রেঞ্জ কতটুকু পর্যন্ত বিস্তৃত সেটি। এখানে ডিটারমিনার্স হিসেবে আপনি দেখতে পাচ্ছেন ডিফাইনিট আর্টিকেল একটা ডিটারমিনার হিসেবে কাজ করছে। ডিফাইনিট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডিফাইনিট আর্টিকেল সেটা হচ্ছে এ এবং এন। এছাড়াও ডেমনস্ট্রেটিভস আছে, যেমন দিস, দ্যাট, দেস, দোজ। পজেসিভ ডিটারমিনার্স রয়েছে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। এরপরে কিছু আ কোয়ান্টিফাই আ কোয়ান্টিফায়ার্স আছে, যেমন several, much, many, numerous, a lot of, most, some, any, enough। এরপরে নাম্বারস রয়েছে যারাও ডিটারমিনার হিসেবে কাজ করে, যেমন 1, 5, 30, 1000, 1000, যেকোনো কিছু হতে পারে। ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভস রয়েছে, যেমন all, both, half, either, neither, each, every। এরপর কিছু ডিফারেন্স ওয়ার্ডস রয়েছে, যেমন other, another। যেমন আমরা বলে থাকি যে another চান্স, অন্য একটি চান্স দেওয়া উচিত। ঠিক আছে? এরকম তো another চান্স। তো চান্স এটা কিন্তু এখানে নাউন হিসেবে কাজ করেছে। যাই হোক, প্রি-ডিটারমিনার্স হিসেবে রয়েছে, যেমন such, what, rather, quite। এগুলো যেমন আমরা বলি না, "ইট ইস সাচ a প্রবলেম।" এটা হচ্ছে এমন একটা সমস্যা, মানে এরকম টাইপের কিছু। সো such a problem, এখানে a প্রবলেম কিন্তু এখানে একটা নাউন হিসেবে কাজ করতেছে। সো তার আগে কিন্তু such রয়েছে। আচ্ছা, তো এই সকল ডিটারমিনারের পরে আমরা নাউনকে দেখতে পাবো। তো এই সম্পর্কিত কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝার ট্রাই করি। ফর এক্সাম্পল, several channels telecast highly informative programs। এখানে several channels, এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট, টেলিকাস্ট এটা হচ্ছে এখানে ভার্ব, হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস এটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি যে several হলো একটি কোয়ান্টিফায়ার, সো এটাকে ডিটারমিনারও বলা হয়। এইটা কাকে ডিটারমাইন করছে? চ্যানেলস শব্দটিকে। চ্যানেল কিন্তু এখানে নাউন। তো several channels, এখানে several হচ্ছে একটি কোয়ান্টিফায়ার, আর ঠিক তারপরে আমরা নাউনকে ব্যবহার হতে দেখেছি। এরপরে a wide range of programs of varied interest is telecast on numerous channels। আচ্ছা, এই বাক্যটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই বাক্যে a wide range of programs of varied interest is telecast on numerous channel। এখানে a wide range of programs of varied interest, এই পুরো অংশটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। is হচ্ছে এখানে is telecast, এটা হচ্ছে এখানে verb, on numerous channels এটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। খেয়াল করুন, numerous এই শব্দটির পর প্রিপোজিশন on এর পর numerous বা এই শব্দটি হচ্ছে একটি ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার, এটা বসেছে। তাই এর ঠিক পরেই channels এই শব্দটি নাউন হিসেবে বসেছে। তারপরে আরেকটি উদাহরণ দেখি, যেমন ইট প্রিভেন্টস মেনি ডিজিজেস। এখানে মেনি একটি কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার, এবং এরপর ডিজিজেস এই শব্দটি কিন্তু নাউন। হি সেইস প্রেয়ার 5 টাইমস আ ডে। এখানে 5 এটা একটা নাম্বার বা ডিটারমিনার। সো এরপরে টাইমস এই শব্দটি কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। মাই কম্পিউটার ইজ অন দ্য টেবল। এখানে মাই এটা হচ্ছে পসেসিভ ডিটারমিনার, আর এরপরে কম্পিউটার এই শব্দটি কিন্তু নাউন। তো তার মানে আমরা কি জানলাম, যে ডিটারমিনার নির্দেশ করে নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট, কিংবা তার পরিমাণ বা সংখ্যা কতটা। এটি নাউন বা প্রোনাউন, দুঃখিত, নাউন বা নাউন ফ্রেজ এর ঠিক পূর্বে বসে মূলত অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। সো ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনারের পরপরই আমরা যে কোনো নাউনকে দেখতে পাবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশে আসি। সেটা হচ্ছে প্রোনাউন, বা বাংলায় বলা হয় সর্বনাম। প্রোনাউন কাকে বলে? নরমালি নাউন বা নাউন জাতীয় শব্দের বারংবার ব্যবহার এড়াতে তার পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। উদাহরণ এবং ব্যাখ্যা হিসেবে যদি আমরা বলি যে সোফিয়া অলওয়েজ লাইকস ড্যান্সিং, তারপরে শি ওয়ান্টস টু বি আ প্রফেশনাল ডান্সার। এখানে প্রথম বাক্যে নাউন সোফিয়া এর পুনরাবৃত্তি না করে দ্বিতীয় বাক্যে তার পরিবর্তে শি শব্দটি বসানো হয়েছে। তাই শি হলো একটি প্রোনাউন।
তো এরকম সাধারণ কিছু প্রোনাউন রয়েছে। ফর এক্সাম্পল I, we, he, they, ours, this, that, it, such, which, what, who, one, anyone, either, neither ইত্যাদি। প্রোনাউন সম্পর্কে আমরা এরপরে আরো বিস্তারিতভাবে জানব। এখন শুধুমাত্র একটু সংক্ষেপে আলোচনা করছি। অ্যাডজেক্টিভ নাম বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় বা যাকে মডিফাই করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সে আসলে কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। মানে সে কেমন, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, তার পরিমাণ এগুলোকে বলে দেয়। এই ধরনের শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটি কোনো একটি নাউন বা প্রোনাউনের অবস্থাকে নির্দেশ করে। তো এ টাইগার ইজ এ ফেরোশিয়াস অ্যানিমাল। বাঘ একটি হিংস্র প্রাণী। এখন প্রশ্ন হলো বাঘ কেমন প্রাণী? উত্তর হচ্ছে হিংস্র প্রাণী মানে ফেরোশিয়াস অ্যানিমাল। তো সাধারণত কেমন এই প্রশ্নের উত্তরে যে শব্দ পাওয়া যায় তাই হলো অ্যাডজেক্টিভ। এখানে ফেরোশিয়াস শব্দটি অ্যানিমাল মানে নাউন এইটার অবস্থা বা গুণ প্রকাশ করছে। তাই এটি একটি অ্যাডজেক্টিভ। এখানে অ্যানিমাল কিন্তু একটি নাউন। অ্যাডজেক্টিভের নিয়ম এবং অবস্থান। অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে অবস্থান করতে পারে। সাধারণ নিয়ম অনুযায়ী নাউনের ঠিক পূর্বেই অ্যাডজেক্টিভ বসে। ফাংশন বা কাজ। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এবং তাকে মডিফাই মানে বিশেষিত করে। চেনার উপায়। সাফিক্স বা অনুপদ দেখে আমরা অ্যাডজেক্টিভ সহজে চিনতে পারি। যেমন আমি এখানে চার্টে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাফিক্স এল দিয়ে কিছু অ্যাডজেক্টিভ তৈরি করা হয়েছে, যেমন ন্যাশনাল, ন্যাচারাল, আইসি, যেমন হিরোইক, পোয়েট্রিক, চাইল্ডিশ, ইংলিশ। এর ইশ দিয়ে কয়েকটি রয়েছে। আইডি যুক্ত লাস্টে কিছু ওয়ার্ডস রয়েছে। তো আপনারা এখানে চার্টে দেখতে পাচ্ছেন। আমি শুধু শব্দগুলোকে একটু পড়ে শোনাচ্ছি। স্প্লেন্ডিড, র‍্যাপিড, জুভেনাইল, ফ্র্যাজাইল, ক্রিয়েটিভ, অ্যাক্টিভ, ইন্ডিয়ান, কানাডিয়ান, ট্যালেন্টেড, এডুকেটেড, রিডেবল, কমফোর্টেবল, বিউটিফুল, হেল্পফুল, careless, hopeless, rainy, stormy, necessary, famous, dangerous, ferocious ইত্যাদি। এছাড়া আরো কিছু অ্যাডজেক্টিভও আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ফ্যাটাল, বেসিক, সেলফিশ, লুসিড, ফার্টাইল, ক্রিয়েটিভ, অ্যারাবিয়ান, ইম্পর্ট্যান্ট, লার্নড, ড্রিঙ্কেবল, ফেইথফুল, হেল্পলেস, নিডি, নেসেসারি, ডেঞ্জারাস। এই শব্দগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তো এদের শেষে কি সাফিক্স যুক্ত হয়ে এরা অ্যাডজেক্টিভের রূপ লাভ করেছে সেটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। অ্যাডজেক্টিভ সহজে চেনার পদ্ধতি। নাউন বা প্রোনাউনের কাছে কেমন, কত, কতটুকু এই প্রশ্নগুলো করলে উত্তরে যে শব্দ পাওয়া যায় তাই অ্যাডজেক্টিভ। এবার আসি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের অবস্থান। পজিশন অফ অ্যাডজেক্টিভ। একটি বাক্যে অ্যাডজেক্টিভ যে স্থানে বসতে পারে। প্রথমত নাউনের পূর্বে বসতে পারে। যেমন হি ইজ এ গুড বয়। এখানে বয় এটা কিন্তু একটা নাউন। আর এই নাউনের পূর্বে গুড এই শব্দটি বসে তার গুণ বর্ণনা করছে। সো গুড এখানে অ্যাডজেক্টিভ। এরপর আর্টিকেল এবং নাউনের মাঝেও আমরা দেখতে পারি। যেমন বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। তো এখানে আর্টিকেল অ্যান এবং নাউন কান্ট্রি এর মাঝখানে অ্যাডজেক্টিভ অর্থাৎ এগ্রিকালচার এটি বসেছে। সো এখানে একটি স্ট্রাকচার তৈরি হয়ে গেল যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এরকম স্ট্রাকচার ফলো করেও আমরা অ্যাডজেক্টিভকে বসাতে পারি, যার বাম পাশে কোনো একটি আর্টিকেল থাকবে, ডান পাশে কোনো একটি নাউন থাকবে। এবার প্রিপোজিশন এবং নাউনের মাঝে হি সাফার্স ফ্রম সাইকোলজিক্যাল প্রবলেম। এখানে প্রিপোজিশন ফ্রম এবং নাউন প্রবলেম এর মাঝে অ্যাডজেক্টিভ সাইকোলজিক্যাল এটি বসেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে প্রিপোজিশন, মাঝখানে অ্যাডজেক্টিভ এবং ডান পাশে নাউন রয়েছে। নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা বসতে দেখি। যেমন দিস বুক ইজ ভেরি বিউটিফুল, দ্যাট পেন রাইটস ওয়েল, দিস ম্যাঙ্গোস আর ভেরি সাওয়ার। সাওয়ার মানে কিন্তু টক।
তো এখানে দিস, দ্যাট, দেস, দোজ এগুলো কিন্তু সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যখন এগুলো কোনো নাউনের ঠিক পূর্বে বসে ওই নাউনকে নির্দেশ করে বা মডিফাই করে তখন এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার পঞ্চম যে নিয়মটা সেটা হচ্ছে নাউনের পূর্বে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অ্যাডজেক্টিভকে বসতে দেখতে পারি। যেমন ইচ গার্ল হ্যাজ আ নিউ পেন, এভরি বয় ওয়েন্ট টু দ্য জু, আইদার অফ দিস মুভিজ উড বি ইন্টারেস্টিং টু মি। এখানে ইচ, এভরি, আইদার এগুলো কিন্তু শব্দগুলো যখন নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করছে তখন সেগুলোকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ইচ গার্ল, প্রতিটি গার্ল। তো এখানে গার্ল কিন্তু একটি নাউন। নাউনের আগে ইচ বসে নাউন সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য দিচ্ছে, তাকে মডিফাই করছে যে কতটি গার্ল, একটি গার্ল নাকি প্রত্যেকটি গার্ল নাকি সবাই? এরকম একটি বিষয়। সো ইচ, এভরি, আইদার, নাইদার এই ধরনের শব্দগুলো আসলে নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে। সো তারা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে যদিও তারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেহেতু তারা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু কাজ করছে অ্যাডজেক্টিভের মতো তাই তাদের নাম দেয়া হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা দেখতে পাই। যেমন উই শুড সিলেক্ট আওয়ার ডায়েট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। প্রয়োজন অনুসারে আমাদের আহার নির্বাচন করা উচিত। হার বয়ফ্রেন্ড ইজ ভেরি ফ্রেন্ডলি। আওয়ার কার্স আর এক্সপেন্সিভ। তো এগুলোতে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার এগুলো মালিকানা প্রকাশ করে। এরা যখন কোনো নাউনের ঠিক পূর্বে বসে ওই নাউনের উপর মালিকানা নির্দেশ করে এবং নাউনকে মডিফাই করে তখন কিন্তু এদেরকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এর পরবর্তী নিয়ম হচ্ছে নাউনের পূর্বে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও আমরা অ্যাডজেক্টিভকে দেখতে পাই। যেমন হোয়াট রেসিপি ডিড ইউ চুজ টু মেক দিস ডিশ? হুইচ টিম স্কোরড দ্য হায়ার ইন দ্য লাস্ট ম্যাচ? হুজ বুক ওয়াজ দ্যাট? এখানে হোয়াট, হুইচ, হুজ এই শব্দগুলো সাধারণত ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এরা যখন কোনো নাউনের ঠিক আগে বসে প্রশ্ন তৈরি করতে ব্যবহৃত হয় তখন এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো নাউনের প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে। কোনো শব্দের পূর্বে যদি এমন কোনো শব্দ বসে যেটা ওই শব্দটিকে মডিফাই করছে তাহলে তাদেরকে প্রি মডিফায়ার বলে। আর প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের মতোই। এবার নাউন অ্যাডজেক্টিভ হিসেবে যেমন টেলিভিশন প্রোগ্রামস আর ভেরি এন্টারটেইনিং। টেলিভিশন অনুষ্ঠানগুলো খুবই চিত্তবিনোদনের। এখানে টেলিভিশন এবং প্রোগ্রামস দুটি মূলত নাউন। কিন্তু টেলিভিশন শব্দটি পরবর্তী নাউন প্রোগ্রামের পূর্বে বসে সেটাকে বর্ণনামূলক তথ্য দিচ্ছে। অর্থাৎ বর্ণনা করছে। তাই এখানে টেলিভিশন শব্দটি অ্যাডজেক্টিভ। যদিও এটি নাউন হওয়ার কথা কিন্তু এটি কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ সে প্রোগ্রামকে কি করছে মডিফাই করে দিচ্ছে। যে কেমন প্রোগ্রাম? টেলিভিশনের প্রোগ্রাম। এটা হতে পারে অন্য কোনো প্রোগ্রাম, তাই না? টেলিভিশনের প্রোগ্রাম বলতেছে। তো টেলিভিশন এই শব্দটা প্রোগ্রাম নাউনটিকে মডিফাই করেছে। অর্থাৎ টেলিভিশন নিজে নাউন এর মতো হলেও সে কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এখানে। সো সেইজন্য নাউন অ্যাডজেক্টিভ এরকম বলা যায়। আরেকটা উদাহরণ দেওয়া যায় যেমন the sea level is rising and many parts of the world are going to be engulfed by the sea in near future. তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? The sea level is rising, sea level বাড়ছে and many parts of the world এবং বিশ্বের বিভিন্ন পার্ট are going to be engulfed by the sea. sea এর দ্বারা গ্রাস হয়ে যাচ্ছে in near future ভবিষ্যতে হয়ে যাবে। তো এখানে সি শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং লেভেল মূলত নাউন। দ্য সি লেভেল কি রাইজ পাচ্ছে? দ্য সি লেভেল। তো সি লেভেল এই অংশের মধ্যে লেভেল কিন্তু মূলত নাউন আর সি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। সি যদিও নাউন কিন্তু এখানে কার লেভেল? সমুদ্রের লেভেল বা উচ্চতা। তো সমুদ্রের, তো এই সমুদ্রের কথাটাই মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তো সি লেভেলের মধ্যে এটা আহ, নাউন অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। তো যখন পাশাপাশি দুটি নাউন বসে এবং প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে বর্ণনা বা বিশেষিত করে তখন প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ব্যাকরণ ভাষায় এটিকে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অ্যাজ নাউন মডিফায়ার বলা হয়। তো এর গঠনটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে? প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, পরের নাউনটি নাউন হিসেবেই কাজ করবে।
এবার আসি ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটাতে, ভার্ভ। ভার্ভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ধরনের শারীরিক বা মানসিক কাজ করা বোঝায় তাকে ভার্ভ বলে। যেমন ইট, রিড, সুইম, ফিল, থিঙ্ক, হেল্প ইত্যাদি। ভার্ব প্রধানত ২ প্রকার হয়। ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া আর নন ফাইনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া। ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের পার্থক্য এবং চেনার উপায় এটা আমাদের দরকার। আমরা দুটি বাক্য পর্যবেক্ষণ করি। He wants to make his life glorious. They want to make their life glorious. প্রথম বাক্যে সাবজেক্ট ছিল হি, যেটা কিন্তু সিঙ্গুলার। তাই ভার্ব হয়েছে ওয়ান্টস। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল দে, এটা কিন্তু একটা প্লুরাল। আর তাই ভার্ব পরিবর্তন হয়ে গেল ওয়ান্ট। কিন্তু উভয় বাক্যেই টু মেক এই অংশটা কিন্তু একদম অপরিবর্তিত বা আনচেঞ্জড রয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি হয় এবং বাক্যের টেন্স অনুযায়ীও পরিবর্তিত হয় এবং বাক্যের অর্থ কমপ্লিট করে, তাকে ফাইনাইট ভার্ব বলে। এখানে ওয়ান্টস অথবা ওয়ান্ট এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে? অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন বা টেন্স বদলালেও নিজে পরিবর্তন হয় না এবং বাক্যের অর্থ পুরোপুরি সম্পূর্ণও করতে পারে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এখানে টু মেক হলো নন ফাইনাইট ভার্ব, যাকে ইনফিনিটিভও বলা হয়, বিকজ টু প্লাস ভার্বের বেস ফর্ম এই চেহারাটিকে বলা হয় ইনফিনিটিভ। সো ফাইনাইট ভার্বের আবার কিন্তু প্রকারভেদ রয়েছে। ফাইনাইট ভার্ব কিন্তু প্রধানত ২ প্রকার হয়। এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। সেকেন্ডলি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব কোনো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। নিউজপেপার অ্যান্ড ইয়া দুঃখিত। নিউজপেপার প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার সোসাইটি। এখানে প্লেস শব্দটির অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের প্রয়োজন হচ্ছে না, তাই এটি প্রিন্সিপাল ভার্ব। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন obviously requires a common language for international communication. বিশ্বায়ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক যোগাযোগের জন্য স্পষ্টতই একটি সাধারণ ভাষার প্রয়োজন হয়। তো প্রিন্সিপাল ভার্ভকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিকোয়ার্স স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। এবার আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা সংযোজক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া যে ভার্বের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট মানে কর্ম এর প্রয়োজন হয়, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। সহজ কথায় যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যেমন শি ইজ ইটিং রাইস। প্রশ্ন হচ্ছে সে কি খাচ্ছে? তো উত্তর হচ্ছে রাইস। তো রাইস হচ্ছে এখানে অবজেক্ট। পুলিশ হ্যাভ কট আ থিফ। পুলিশ কাকে ধরেছে? এ থিফ, একটি চোরকে। সো এটি কিন্তু অবজেক্ট। দ্য বেগার ওয়ান্টেড সাম মানি। ভিক্ষুকটি কিছু মানি চেয়েছে, টাকা চেয়েছে। ভিক্ষুকটি কি চেয়েছে? সাম মানি, টাকা চেয়েছে। সো সাম মানি কিন্তু এখানে অবজেক্ট। ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া যে ভার্বের অর্থ প্রকাশের জন্য কোনো অবজেক্ট বা কর্ম এর প্রয়োজন হয় না, কর্তা নিজে কাজ করলেই বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে যায়, তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন উই স্লিপ ডিউরিং দ্য নাইট। এখানে স্লিপ ঘুমানো, ভার্বের পর কোনো অবজেক্ট নেই। ডিউরিং দ্য নাইট শব্দটি কোনো অবজেক্ট নয়, এটি সময় নির্দেশক অ্যাডভার্বিয়াল, তাই স্লিপ হলো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। এবার আসি লিঙ্কিং ভার্বে। লিঙ্কিং ভার্ব ভার্বের পরে সাবজেক্টেরই অন্য একটি পরিচয় বসলে তাকে কিন্তু কমপ্লিমেন্ট বলে, আর ওই ভার্বটিকে বলে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজ হলো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যোগসূত্র স্থাপন করা। তো সহজ করে বলতে গেলে ভার্বের পর যদি এমন কোনো শব্দ বা পদ বসে যা সরাসরি সাবজেক্টেরই ভিন্ন পরিচয় বা অবস্থাকে নির্দেশ করে, তাকে কমপ্লিমেন্ট বলে।
আর যে ভার্বটি সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র তৈরি করে তাকে লিঙ্কিং ভার্ব বলে। উদাহরণ হিসেবে বলা যায় মিস্টার হাসান ইজ এ লয়ার। মিস্টার হাসান হচ্ছেন একজন আইনজীবী। তাহলে এখানে মিস্টার হাসান যিনি লয়ার বা আইনজীবী সেও একই ব্যক্তি। তাই লয়ার হলো সাবজেক্টের কমপ্লিমেন্ট, আর ইজ এই ভার্বটি কিন্তু সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের একটা যোগসূত্র স্থাপন করেছে। সো এটি কিন্তু লিঙ্কিং ভার্ব। এবার আসি অক্সিলারি ভার্বে বা সাহায্যকারী ক্রিয়াতে। যে ভার্ব বাক্যে মূল ভার্বকে টেন্স বা কাল বা ভাব প্রকাশ করতে সাহায্য করে তারা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ফর এক্সাম্পল, রানা ইজ রাইটিং আ লেটার। এখানে রাইটিং হচ্ছে মূল ভার্ব আর ইজ হচ্ছে সাহায্যকারী। এই ইজ এর কারণে আমরা বুঝতে পারছি যে ভার্বটি বা কাজটি বর্তমানকালে ঘটছে। যদি ইজ এর পরিবর্তে আমি ওয়াজ ইউজ করতাম, রানা ওয়াজ রাইটিং এ লেটার, তখন কিন্তু হয়ে যেত যে রানা চিঠি লিখছিল, অতীতকাল হয়ে যেত। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এই অক্সিলারি ভার্ব এম ইজ আর এরা কিন্তু কি করছে, তার মূল ভার্ব যেটি রয়েছে যেমন রাইটিং, এটার টেন্স বা কাল এবং ভাবকে প্রকাশ করতে সাহায্য করছে। সো এই জন্য এদেরকে মূলত হেল্পিং ভার্বও বলা হয়। পরে আরেকটি উদাহরণ রয়েছে, হি হ্যাজ গন টু লন্ডন। সে লন্ডনে চলে গিয়েছে। এখানে গন কিন্তু মূল ভার্ব আর হ্যাজ কিন্তু সাহায্যকারী ভার্ব। তারপরে শি উইল সিং এ সং। এখানে সিং কিন্তু মূল ভার্ব, উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব। আপনারা সাহায্যকারী ভার্বগুলো একটু আলাদা করে মনে রাখা ট্রাই করবেন। সাহায্যকারী ভার্বগুলোকে আমি একটু হালকা করে বলে দিচ্ছি যে সাহায্যকারী ভার্বের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল, সাহায্যকারী ভার্বের মধ্যে এক ধরনের আছে বি ভার্ব, যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বা বিন এগুলো। তারপরে ডু, ডিড, ডাজ এদেরকে টু ডু ভার্ব বলা হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এদেরকে টু হ্যাভ ভার্ব বলা হয়। তারপরে মডেল অক্সিলারি হিসেবে আছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ও, টু, আরও এক্সেট্রা এক্সেট্রা। তো সেগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। তো এগুলোকে আলাদা করে চিনে রাখলে আপনার হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে ডিফারেন্স করাটা সহজ হয়ে যাবে। এবার আসি নন ফাইনিট ভার্বে, যাদেরকে আবার আলাদা একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে ভার্বাল। নন ফাইনিট ভার্ব প্রধানত তিন প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান। ইনফিনিটিভ পার্টিসিপল জিরান নিয়ে একটু আলাদা করে আলোচনা করি। ইনফিনিটিভের চেহারাটা দেখতে এরকম হয় যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বাংলায় যেতে, করতে, খেতে ইত্যাদি তে প্রত্যয় যুক্ত করতে এটি ব্যবহৃত হয়। যেমন গো মানে যাওয়া, কিন্তু টু গো মানে যেতে, টু ডু করতে, এরকম। হি ওয়েন্ট, দুঃখিত, উই ওয়েন্ট টু ভিজিট দ্য ন্যাশনাল মিউজিয়াম। আমরা জাতীয় জাদুঘর প্রদর্শন করতে গিয়েছিলাম। আই অ্যালাউড হিম টু ওপেন দ্য বক্স। আমি তাকে বাক্সটি খুলতে দিলাম। এখানে ওয়েন্ট এটা কিন্তু আমাদের মেইন ভার্ব, কিন্তু টু ভিজিট এই অংশটা মূলত আমাদের এখানে ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। আই অ্যালাউড হিম আমি তাকে অ্যালাউ করেছি টু ওপেন, ওপেন করতে। এখানে অ্যালাউড এটা কিন্তু আমাদের মেইন ভার্ব, কিন্তু টু ওপেন এটা কিন্তু আমাদের ইনফিনিটিভ, এটা কিন্তু একটা ভার্বাল। এবার আসি পার্টিসিপলে। পার্টিসিপল কি, যে ওয়ার্ড একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ এর কাজ করে তাকে পার্টিসিপল বলে। এজন্য পার্টিসিপলকে ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়। পার্টিসিপল কিন্তু আবার তিন রকমের আছে, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল, যেটা দেখতে হয় ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা কন্টিনিউয়াস ফর্মে দেখে থাকি টেন্সের, যে এ সিঙ্গিং বার্ড, ঠিক আছে? তো এখানে এ সিঙ্গিং বার্ড এটা কি, একটি গান গাইতে থাকা পাখি। সো এ সিঙ্গিং ভার্ব, সিঙ্গিং ভার্বের সাথে আইএনজি রয়েছে এই অংশটি। পার্ট, দুঃখিত, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্ব এটা কিন্তু আমরা নর্মালি ভার্বের যে তিনটি চেহারা রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওই V3 বলে থাকি আমরা ওটাকে। তো সেটাই আসলে এটা, ঠিক আছে? লাস্টে সাধারণত ইডি যুক্ত হয়ে V3 তৈরি হয়। এছাড়াও আরও অনেকগুলো রয়েছে, অনেক চার্ট দেওয়া থাকে বিভিন্ন বই পুস্তকে, আপনারা সেই চার্টটা একটু দেখে নেবেন। সো পাস্ট পার্টিসিপল, অ্যান এডুকেটেড পিপল, এখানে এডুকেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করি। সেটা কিরকম, এই যে পাস্ট পার্টিসিপলটা আপনারা এইমাত্র পড়লেন, তার আগে যদি হ্যাভিং এটা যুক্ত করে দেন, তখন কিন্তু এই অংশটা চেহারাটা নাম হয়ে যায় পারফেক্ট পার্টিসিপল। যেমন হ্যাভিং অ্যারাইভড, এখানে অ্যারাইভ কিন্তু মেইন ভার্ব আর এর আগে হ্যাভিং রয়েছে। অ্যারাইভড কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল এবং তার আগে হ্যাভিং রয়েছে।
আচ্ছা, এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা আ নন ফাইনাইট ভার্ব যার নাম হচ্ছে জিরান। সেন্টেন্সের শুরুতে বা যেকোনো স্থানে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ বসে, কিন্তু এটা একটা নাউন হিসেবে কাজ করতেছে, তখন তাকে জিরান বলে। আমি আবার বলছি, সেন্টেন্সের শুরুতে বা যেকোনো স্থানে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ একটি নাউন হিসেবে কাজ করে, তখন তাকে জিরান বলে। জিরান যখন বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তখন তা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গণ্য হয়। এটা একটু আলাদা করে মনে রাখবেন। তাই এর পরবর্তী ভার্বটি সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, যেমন ইজ। আমরা কয়েকটি উদাহরণ দেখি। যেমন এখানে ব্র্যাকেটে দেওয়া রয়েছে রাইজ, যেটাকে ঠিক করতে হবে। আমাদের রাইট ফ্রম ভার্বে আসতে পারে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্নে আসে এরকমটা। রাইজ আর্লি ইজ গুড হ্যাবিট, এখানে উত্তর হবে রাইজিং আর্লি ইজ এ গুড হ্যাবিট। স্লিপ ইজ নেসেসারি টু লাইফ, এখানে হবে স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, এখানে হবে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব, স্লিপ, রাইজ, ওয়াক, এটা কিন্তু ভার্ব। এরপরে আমরা কিন্তু আরো একটি ভার্ব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইজ। তো একসাথে তো দুটি ভার্ব এভাবে বসে না, কারণ প্রথমে রাইজ যদি বসে সেটা কিন্তু মেইন ভার্ব হয়ে যাবে। আর এরপরে ইজ রয়েছে, ইজ কিন্তু এখানে অক্সিলারি ভার্ব, যেটা আমরা আগেই জেনে ফেলেছি। তাহলে এরকমটা কখনো হয় না। সাধারণত অক্সিলারি ভার্বটা কি হয়, মেইন ভার্বের শুরুতে বসে, আগে বসে। তো সেই জন্য আমাদের এখানে জিরান ইউজ করতে হয়েছে। আর এখানে সাবজেক্টে কোনো একটি নাউন ইউজ করাই জরুরি। সো রাইজটির সাথে আমরা আইএনজি যুক্ত করে রাইজিং বানিয়ে দিয়েছি, স্লিপের সাথে যুক্ত করে স্লিপিং বানিয়ে দিয়েছি। এতে আমাদের অর্থটি মিলছে।